আমরা একটু আপনার যে ফার্স্ট যে স্টোরিটা সেই স্টোরিটা আমরা একটু শুনতে চাই, এবং আপনি প্লিজ বলবেন রিসেন্ট ঘটনা তো একদম না, খুব খুব রিসেন্ট। ওকে, না অল্পই। জি, শুনি আপনার ঘটনা। এটা আমি যে ঘটনাটা শেয়ার করব, উনি একজন সরকারি কর্মকর্তা, নাম বলা যাবে না? জি, আচ্ছা। উনি আমাকে স্মরণ করে এই জন্যই, ওনার সাথে যে ঘটনা ঘটেছিল সেটা তার মায়ের সাথে এবং তার সাথে হইতেছিল। উনি গ্রামে বাড়ি যান, ওনার গ্রামে বাড়ি মুন্সিগঞ্জ। ওনার আম্মু খুব অসুস্থ থাকার কারণে জি ওনার আম্মুর কাছে দেখার জন্য বাড়িতে যান। আচ্ছা। তো ওনার আম্মু যে ভয় পাইছেন সেটা কাউকে বলেননি, শুধু ওনার ছেলেকে বলছেন। সে রাত্রিতে তার ছেলেকে বলছে যে আমি ওনাদের বাড়িতে পারিবারিক কবরস্থান ছিল, তো পারিবারিক কবরস্থানে মাগরিবের নামাজ পড়ে উনি কিছু ইবাদত করে চলে আসার সময় উনি দেখলেন যে হাজীগণ যেভাবে এহরাম বাঁধে সেইভাবে একজন ভদ্রলোক, মানে এহরাম বাঁধা একজন লোক দাঁড়ানো। উনি বলে দিল যে তুমি কালকে চলে এসো। আচ্ছা। তো উনি আর ভিতর মনে খুব এইটাই ভয় আসলো যে কথাটা কি আমাকে বললো না কাকে বললো এবং সে কে। উনি জিনিসটা কাউকে কোনো কিছুই বলেননি, উনি চলে আসলেন। মনের ভিতরে আঘাত পেলেন বা ভয় পেলেন। এই ভয়টা নিয়ে যখন রাত্রে ঘুমালেন তার খুব প্রচন্ড অসুখ হয়ে যায়, জ্বর এসে যায়, এতে অনেক সমস্যা তার দেখা দেয়। এই ভয়টা ছেলেকে শুধু বলে যে আমি এই পারিবারিক আমাদের যে কবরস্থানে সেই কবরস্থানে আমি এই জিনিসটা শুনি, এটা আমার ভয় লাগে। ছেলে তাকে ঘুম পাড়ি খাওয়া দাওয়া করে উনি আবার ঘুমাইতে গেছেন রাত্রি, গ্রামে বাড়ি যেটা। তো হোসেন ভাই মাত্র ঘুম দিচ্ছেন, ওই ঘুমের মধ্যে উনি দেখছেন যে উনার আম্মু যে বললো এহরাম বাঁধা একটা লোক সাদা কাপড় পরিহিত যে তাকে বলছে যে কালকে চলে এসো। এই নূর হোসেন ভাইকে বলতেছে যে ফজরের আজানের আগে পুকুর থেকে এক বালতি পানি এনে তোমার আম্মুকে গোসল করে নতুন কাপড় পরিয়ে আমার কাছে নিয়ে আসবা। উনি কথাটা শোনার সাথে সাথে ঘুম ভাঙছে। উনি ঘুম থেকে চোখ খুলে দেখে উনার আম্মু তার সামনে দাঁড়ানো। উনি ওনার আম্মুকে জিজ্ঞেস করতেছে মা তুমি চলে আসছো? তখন ওনার আম্মু কথাটা বলতেছে বাবা সকালে পুকুর থেকে এক বালতি পানি আনো, আমি গোসল করব কালকে। তুমি বলছে ঠিক আছে মা, এখন তো রাত, ঘুমিয়ে পড়, আমি সকালে এনে দেবনি। এ কথা বলে যখন ঘুমিয়ে পড়লেন তো ফজর আজান হয়ে গেছে, সকাল হয়ে গেছে। উনি সকালে ঘুম থেকে উঠে পানি আনবেন, বাইরে যেয়ে দেখেন যে তাদের বাড়ি থেকে 2-4টা 10-12টা বাড়ির পরেই ওনার আম্মুর সাথে যিনি সময় দিতেন, গল্প করতেন, কথা বলতেন, ওই 10-12টা বাড়ির পরে এক মুরব্বী যে আসতো উনি সেই পুকুর থেকে এক বালতি পানি এনে হাজির করছেন তাকে গোসল করাবেন। তো উনি এটা দেখে অবাক হলেন যে আপনি পানি আনছেন কেন? তো বলছে তোমার রাত্রিবেলা তো আমাকে বলে দিছে, তোমার আম্মু আমাকে বলে দিছে যে এক বালতি পানি আনতে, গোসল করবে। তো উনি জিনিসটাকে খারাপ ভাবলেন যে না তাহলে এটার মধ্যে কোনো নিশ্চয়ই কোনো কিন্তু আছে। উনি সাথে সাথে রাগ করে পানিটা ফেলে দিলেন যে আমার আম্মুকে আমি গোসল করাবো না, লাগবে না আমার আম্মুকে গোসল করানো পুকুরে পানি দিয়ে। পানিটা ফেলে দিলেন। উনি যখন উনার আম্মুর ঘরে গেলেন, উনি ঘরে যেয়ে দেখেন তার মা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন। আচ্ছা। তো খুব কষ্ট পাইছে। এরপর উনি যখন ঢাকায় আসলেন, উনি থাকেন মহাখালীতে। উনি ঢাকায় আসার পর রাত্রে ঘুমানোর সময় উনি স্বপ্ন দেখেন ওই এহরাম বাঁধা ওই লোকটা আসে এবং তার সাথে তার মাও আসে। ওই এহরাম বাঁধা লোকটা কবর খুঁড়তে থাকে আর তার মা বলতে থাকে যে বাবা তুমি পাক পবিত্র হয়ে তুমি আমার কাছে চলে আসো। এটা স্বপ্ন দেখার পর উনি একই রকম উনি অসুস্থ হয়ে যান তার মার মতোই, তার শারীরিক সমস্যা অনেক হয়ে যায়। তো পরবর্তীতে যখন আমার সাথে দেখা হয়, আমাকে নিয়ে যায় তার গ্রামে বাড়িতে, আমি তার পারিবারিক কবরস্থানে গিয়ে দোয়া করে আসি এবং তার বাড়িতেও আমি দোয়া করি। তখন আমরা যখন মিলাদ দোয়া পড়তেছিলাম উনি চিৎকার করে অনেক কান্না করলেন। তা আমি ভাবছি হয়তো তার গুনাহের জন্য, অপরাধের জন্য, ভুলের জন্য আল্লাহর কাছে মাফ চাইতেছে, তার মাকে স্মরণ করতেছে, তার মা দুনিয়া থেকে ইমোশনাল হয়ে গেছে। তো এটা আমি স্বাভাবিক ভাবছি যে হতে পারি তা। কিন্তু যখন আমাদের দোয়া শেষ হলো উনি আমাকে এই কথাটা বলতেছে যে আমি যখন দোয়া পড়তেছি, দোয়ার মোনাজাত করতেছি, আমার চোখের সামনে আমি এই জিনিসটা দেখতে পাইছি, ওই এহরাম বাঁধা লোকটা কবর খুঁড়তেছে আর আমার মা আমাকে বলতেছে বাবা তুমি আমার কাছে পাক পবিত্র হয়ে চলে আসো, আবার এই কথাটাই। তো উনি এই জন্য ভয় মানে অনেক কান্না করতেছে যে মা কেন এই কথাটা বলে আর ওই লোকটা কবর কেন খুঁড়ে।
উনি এই ভয়ে, তখন আমি ওনাকে বললাম ঠিক আছে, আপনাদের এখানে পারিবারিক যে কবরস্থানটা রাখছেন, তা আপনাদের নামাজ পড়া দরকার, ইবাদত বন্দেগী করেন। অবশ্যই এই জায়গাটার মধ্যে এমন একজন ভালো ওলি আছেন, আপনাদের কোনো ভুলের কারণে এক এক করে নিয়ে চলে যেতেছে, আপনাদের ইবাদত করা দরকার এবং সাপ্তাহিক কবরস্থানে এসে জিয়ারত করে যাবেন। উনি যে আপনাদের পারিবারিক কবরস্থানে যারা ইন্তেকাল করেছেন তাদের সময়তে, যে সময়তে ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছেন, ওই সময়তে তাদের নামে দোয়া খায়ের করে, মৃত্যুবার্ষিকী যেটা তাদের নামে দোয়া করেন এবং আপনারা ইবাদত বন্দেগী করেন। হয়তো আপনাদের ভুলের কারণে, চলাফেরা ভুলের কারণে আজ এইরকম অবস্থা হইতেছে। তো আমি তাদেরকে আবার বলছি যে আমি আবার দেখা করব। এখন পর্যন্ত তার কোনো কল আসেনি যে কি অবস্থা আছে, কিন্তু উনি অনেক এমনটা শুকাইছেন, আমাকে ছবি দেখাইছে, উনি অনেক স্বাস্থ্য ভালো লোক ছিল, কিন্তু এখন অনেক শুকাইছেন। শুধু একই স্বপ্ন দেখেন, ওই এহেরাম বাতা সাদা পোশাক পরিহিত লোকটা কবর খুঁড়ে, আর তার মা সে শুধু একটাই কথা বলে যে বাবা পাক পবিত্র হয়ে তুমি আমার কাছে চলে আসো। আচ্ছা, এই একই ব্যাপার ঘটে থাকে তার সাথে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মঈনুদ্দিন ভাই আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমরা আবারও আপনার কাছে আসবো। একটা ছোট্ট ঘটনায় চলে যাই, যে ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে আমাদের একজন লিসেনার, এবং সেই ঘটনাটি আপনাদের একটু পড়ে শোনাতে চাই আমি। যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। রাসেল ভাই, আমার নাম অর্ণা, আমার বাসা ময়মনসিংহে। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার সাথে ঘটে যায় আজ থেকে 2 বছর আগে। আমার এক বন্ধু চাকরির সুবাদে বান্দরবন থাকতো। আমার বন্ধুটি যে জায়গাতে থাকতো সেখানে গারো জনগোষ্ঠীর বসবাস ছিল। আমি জানতাম যে বান্দরবনে খুব ভিন্ন ধরনের অনেক জিনিস পাওয়া যায়, তাই আমি আমার বন্ধুটিকে বললাম সে যখন বাসায় আসবে তখন যেন আমার জন্য হাতির দাঁতের একটা চিরুনি নিয়ে আসে। যথাসময় সে আমাকে চিরুনি এনে দেয়। যেদিন চিরুনিটা আমার হাতে আসলো সেদিন থেকে শুরু হয় আমার জীবনের এক আতঙ্কিত অধ্যায়। আমি একদিন রাতে ড্রেসিং টেবিলের সামনে বসে চিরুনিটা দিয়ে প্রথম চুল স্পর্শ করলাম। আমি যখন চিরুনিটা মাথায় স্পর্শ করলাম তখন হঠাৎ মাথাটা কেমন যেন ভারী ভারী লাগছিল। আমি এটাকে খুব সাধারণভাবে নিলাম। সেদিন রাতে সবাই ঘুমিয়ে গেলাম। ঘুমের মাঝে আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম ধবধবে সাদা গায়ে রঙের একটা মেয়ে, দেখতে গারদের মতো, আমাকে খুব কঠিন করে বলছে আমার অংশটা আমাকে দিয়ে দাও। এই স্বপ্নটাকে আমি খুব সাধারণভাবে নিলাম। এর পরের দিন রাতেও আমি একই স্বপ্ন দেখলাম, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না কেন এই মহিলা আমাকে প্রতিদিনই বলছেন যে আমার অংশটা আমাকে ফিরিয়ে দাও। কিছুই বুঝতে পারলাম না যে কেন এই মহিলা প্রতিদিনই একই কথা বলছেন। আমার স্বপ্নটা আমার পরিবারের সাথে শেয়ার করলাম, কিন্তু কেউ বিষয়টাকে তেমন বেশি গুরুত্ব দিল না। তৃতীয় দিন আমি আবার স্বপ্নটা দেখলাম, এবং আমি দেখলাম যে আমাকে সেই মহিলা আবারও বলছেন আমার অংশটা ফিরিয়ে না দিলে তোমার ক্ষতি হবে। এই কথাটার অর্থ বুঝতে পারলাম না। আমার কিছু করার ছিল না। যাই হোক, এভাবে আমার রাত কাটছিল অস্বস্তির ভেতর দিয়ে। আমি লক্ষ্য করলাম আমার মাথার চুল যেটা ছিল আস্তে আস্তে যেটা হচ্ছে ক্রমশ উঠে যেতে লাগলো, এবং আমি চিন্তায় পড়ে গেলাম 4 দিনেই কি করে আমার মাথার চুল কমে অর্ধেক হয়ে গেল। আমি ডাক্তারের কাছে গেলাম এবং চিকিৎসা দিতে লাগলাম, কিন্তু কিছুতেই উন্নতি হচ্ছিল না। এর মাঝে একদিন রাতে আমি ঘুমিয়েছি, হঠাৎ রাত 3টায় আমার ঘুম ভেঙে যায়। আমি অনুভব করতে লাগলাম আমার রুমে কেউ একজন আছে। আমি কাউকে দেখতে পেলাম না, কিন্তু ভয় পাচ্ছিলাম। হঠাৎ আমার চোখ পড়লো ড্রেসিং টেবিলের দিকে। আমি ডিম লাইটের হালকা আলোতে দেখতে পেলাম যে ওই গাঢ় মহিলাটি আয়নার সামনে বসে চিরুনিটি দিয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওর মুখটা দেখলাম যেন রক্তে ভাসা। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারালাম।
এবং জ্ঞান হারাই আমি। আমার জ্ঞান ফেরার পর আমি দেখলাম সকাল হয়ে গেছে। আমি রাতের পুরো ব্যাপারটা আমার পরিবারের সাথে শেয়ার করলাম। এরপর আমাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। আমি হুজুরকে সব ঘটনা খুলে বললাম। হুজুর আমাকে কিছু তাবিজ দিলেন। আর রাতের বেলা আয়নার সামনে সেই চিরুনিটা নিয়ে ওই মহিলাকে দেখতে পেয়ে আমার আর বুঝতে বাকি রইল না যে মহিলাটি আমাকে কি ফিরিয়ে দিতে বলছিলেন। ওই দিন চিরুনিটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি বান্দরবান পাঠিয়ে দেই। এরপর আমার বন্ধু সব ঘটনা খুলে বলি এবং ওই চিরুনিটা যেখান থেকে সে কিনেছে সেখানে গিয়ে ফেরত দিয়ে আসতে বলি। কিন্তু আমার বন্ধুর সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে, ও যখন চিরুনিটা ফেরত দিতে নিয়ে যায় তখন সে দেখে ওইখানে গিয়ে যে সেখানে চিরুনি ফেরত দিবে কোথায়, এটা শ্মশান ঘাট। আমার বন্ধু অবাক হয়, আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে যে এখানে একটা বাজার ছিল না, কিন্তু সবাই বলে ওইখানে অনেক পুরনো একটা শ্মশান ঘাট, বাজার থাকবে কিভাবে। আমার বন্ধু কিন্তু কিছুটা ঘাবড়ে যায় এবং কি করবে কিছু ভেবে পায় না এবং চিরুনিটা শ্মশান ঘাটে ফেলে দিয়ে ওখান থেকে চলে আসে। এরপর 1 সপ্তাহ আমার বন্ধুটি অসুস্থ থাকে এবং এরপর তার কোনো সমস্যা হয়নি। আমি জানি না এই চিরুনিটার রহস্য কি, জানি না কেন আমার বন্ধুর সাথে এরকম ঘটনা ঘটলো, এর ব্যাখ্যা আমার জানা নেই। আপনারা কেউ যদি এর ব্যাখ্যা খুঁজে পান তাহলে প্লিজ আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। এবং এটাই ছিল স্টোরি। এবং আমরা একটু খেয়াল করি, ফার্স্টে যে স্টোরিটা আমরা শুনেছি সেটা ছিল ব্ল্যাক ম্যাজিকের, এবং ব্ল্যাক ম্যাজিকের কারণে একজন দেখতে পেলেন যে ওপর থেকে কিছু একটা পড়ছে এবং হাতের বিভিন্ন জায়গাটা পুড়ে পড়ে যাচ্ছে। খুব অদ্ভুত ব্যাপার। ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারগুলো এমনই হয় এবং এর চাইতে ভয়ঙ্কর হয়। আমাদেরকে হাফিজ মাইনুদ্দিন ভাই যে ঘটনাটি বললেন সেই ঘটনাটি খুব অদ্ভুত। আপনি দেখেন যে এরাম পর একজন লোক স্বপ্নের মধ্যে আসছেন এবং তিনি বলছেন যে পাক পবিত্র হয়ে আমার সাথে চলে আয়। মানে কবর খুঁড়ে কেউ যদি আপনাকে এরকম ভাবে রেগুলার ঘুমের মধ্যে ডাকতে থাকে, মানে আপনি কয়দিন সুস্থ থাকবেন বা আপনার এটা কয়দিন আপনি মেনে নিতে পারবেন? ভেরি ডিফিকাল্ট। কিন্তু যে আপনাকে রেগুলার এই জিনিসটা টলারেট করতে হয়, কেউ একজন আপনাকে রেগুলার ডাকছে এবং কেউ একজন আপনাকে রেগুলার ডেকে ডেকে বলছে যে আমার কাছে চলে আয়। থার্ড যে স্টোরিটা, সেই স্টোরি দেখেন আপনি কোন একটা জায়গা থেকে, আমি মাঝে মাঝে একটা কথা বলি যে আপনাদের বাসায় যদি কোনো এরকম ভৌতিক কোনো ঘটনা ঘটে বা যদি মনে হয় যে না এই কোনো কিছু ন্যাচারাল না বা কিছু ঘটছে যেটাকে আপনার ঠিক নর্মাল মনে হচ্ছে না, প্যারানর্মাল মনে হচ্ছে, তখন আপনি দেখেন যে এই বাসাটা কোনো চেঞ্জ করেছেন কিনা আপনি, বা এই বাসাটায় এমন কোনো জিনিস নিয়ে এসছেন কিনা যেটা সম্পর্কে আপনি পুরোপুরি জানেন না। তো মানে এখন যে ঘটনাটা সেটা আমরা কি শুনলাম যে একটা চিরুনি তার বাসায় এসেছিল এবং সেই চিরুনি নিয়ে ঘটনা প্রতিদিন মানে স্বপ্নে কেউ একজন তাকে বলছে যে আমার অংশটি আমাকে দিয়ে যা, এরকম টাইপের একটা ঘটনা। এবং সেই চিরুনি ফেরত দিতে গিয়ে দেখা গেল যেখান থেকে যে বাজার থেকে চিরুনি কিনেছিলেন সেখানে একটা শ্মশান। মানে আপনি খুব সুস্থ মাথায় ঢাকা শহরের কোন একটা শপিং মলে ঢুকে ধরুন যে একটা জামা কিনে নিয়ে আসলেন, তারপর থেকে আপনার প্রবলেম শুরু হলো এবং আপনি জামাটা ফেরত দিতে গিয়ে দেখলেন বা জামাটা সেই জায়গায় আবার দিয়ে আসতে গিয়ে দেখলেন যে সেখানে কোনো শপিং মল নেই, কবরস্থান। ব্যাপারটা কেমন লাগবে? আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আশা করি আপনি অন্যান্য দিনগুলোর মতো আজকেও ভালো আছেন। আমি মহসিন বিল্লাহ, আমি বর্তমানে চায়নাতে পড়ালেখা করছি আর আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। আমি এবং আমার রুমমেট দুজনই ভূতের অনেক বড় ভক্ত, কিন্তু বাংলাদেশ আর চায়নার সময়ের পার্থক্য 2 ঘন্টা হওয়ার কারণে আমরা লাইভ ভূতের শুনতে পারি না, কিন্তু আপনাদের প্রত্যেকটি এপিসোডের ডাউনলোডেড ভার্সন আমাদের কাছে আছে। আমি কথা গুছিয়ে বলতে পারি না, কিন্তু আমি চেষ্টা করব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে আপনি প্লিজ শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম লিসেনার্স। ঘটনাটি আমার সাথে ঘটে 2016 সালের এই বছরের জানুয়ারি শেষের দিকে। সে সময় চায়নাতে পুরো দমে শীত চলছে, আমাদের উইন্টার ভ্যাকেশনও চলছিল। আমি ওই দিন রাত্রে দ্রুত ঘুমিয়ে গিয়েছিলাম। আর আমার রুমমেটের চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট থাকার কারণে তাকে রাত জেগে পড়তে হতো। তো আমার ঘুমের সাথে ডিস্টার্ব না হয় এই জন্য সে ওই দিন রাত্রে তার অন্য ক্লাসমেটের রুমে চলে গিয়েছিল, যার
চাইনিজ এক্সাম ছিল। তো সে যাওয়ার আগে লাইট অফ করে এবং দরজা বন্ধ করে দিয়ে যায়। আর একটা জিনিস বলে রাখা ভালো, আমরা যদিও মেডিকেলে পড়ালেখা করি কিন্তু আমাদের ডরমিটরিটি এগ্রিকালচারাল ক্যাম্পাসে। এগ্রিকালচারাল ক্যাম্পাসে গাছ সাধারণত বেশি থাকে এবং এই ক্যাম্পাসগুলি অন্যান্য ক্যাম্পাসগুলোর চেয়ে অনেক ঠান্ডা হয়। আর মসজিদটা এগ্রিকালচারাল ক্যাম্পাস থেকে অনেক দূরে থাকার কারণে আমরা নামাজ পড়তে পারতাম না, জামাতে নামাজ পড়তে পারতাম না। তো আমি এবং আমার রুমমেট দুজন ডিসকাস করে আমাদের রুমটাকে ছোট্ট একটা মুসল্লা মানে মসজিদ বানিয়ে দেওয়া হয়। এখানে সবাই এসে নামাজ পড়তো, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়া হতো। তো ঘটনাটি যেদিন ঘটে সেদিন আমি দ্রুত ঘুমিয়ে যাই এবং আমার রুমমেটও চলে যায় সবকিছু বন্ধ করে দিয়ে। শীতকাল হওয়ার কারণে আমরা সবসময় জানালা এবং দরজা বন্ধ করে রাখতাম যাতে কোনো প্রকার বাতাস না ঢোকে। আর ওই দিনও ঠিক সেই কাজটাই করা হয়েছে। তো ঘটনাটি যখন ঘটে তখন সময় রাত 3টা বা 3:05 এরকম হবে। কারণ শীতকালে সাধারণত ফজরের নামাজ এখানে অনেক আগে হয়, 3:15 থেকে শুরু, 3:15 বা 3:25 দিকে। তো আমি সবসময় 3টার দিকে উঠতাম ঘুম থেকে যাতে আমরা মসজিদটা প্রিপেয়ার করতে পারি। কারণ আমাদের রুমে কোনো বিছানা ছিল না, আমরা ফ্লোরিং করে ঘুমাতাম। তো আমাদের বেডিংস গুলো ভাঁজ করে এক কোনায় রেখে দিতে হতো। তো ওই দিন নর্মালি আমি 3টার সময় ঘুম থেকে উঠি অ্যালার্মের জন্য এবং বিছানা গুছিয়ে এক কোনায় রেখে আমি অজু করতে যাই। অজু করতে যাওয়ার আগ পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। আমি লাইট জ্বালিয়ে রুমটাকে পরিষ্কার করে বাথরুমে ঢুকি অজু করার জন্য। যদিও রুমে তখন কেউ ছিল না কিন্তু আমি স্বভাবতই দরজাটা লক করে দিই, বাথরুমের দরজাটা লক করে দিই। আমি অজু করে বের হই। অজু করে যখন মানে বাথরুম থেকে যখনই আমি আমার রুমে আমার ডান পাটা ফেলি, প্রথম স্টেপটা ফেলি, তখনই আমার নাকে একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আমরা সবাই কিন্তু আতর এবং পারফিউমের ঘ্রাণকে আলাদা করতে পারি। ফর এক্সাম্পল আতর এবং অ্যালকোহল যুক্ত কোনো পারফিউমের ঘ্রাণকে কিন্তু আমরা আলাদা করতে পারি। আমি ওই দিন রাত্রে যে ঘ্রাণটা পেয়েছিলাম সেই ঘ্রাণটা ছিল আতরের ঘ্রাণ এবং এই ঘ্রাণটা ছিল একদমই নতুন আমার জন্য। কারণ আমাদের ডরমিটরিতে আমি 3 তলায় থাকি, 3 তলাতে বেশিরভাগ থাকে ইন্ডিয়ান, আর এরা সবাই অলমোস্ট সবাই পারফিউমটা ইউজ করে। তো এই ঘ্রাণগুলোর সাথে আমি পরিচিত ছিলাম, কিন্তু ওই দিন আমি যে ঘ্রাণটা পাই এই ঘ্রাণটা ছিল একদমই নতুন আমার জন্য। আর আমি আগেই বলেছি যে শীতকাল হওয়ার কারণে আমরা সবসময় দরজা বা জানালা বন্ধ করে রাখতাম, তো কোনো বাইরে থেকে বাতাস ভিতরে ঢুকতে পারতো না। সেই ঘ্রাণটা ছিল মানে আমি ঘুমের থেকে ওঠার পরেও কোনো ঘ্রাণ ছিল না, কিন্তু বাথরুমের থেকে উঁচু করে আসার মানে এতটুকু সময়ের মধ্যে এই ঘ্রাণটা আসলে পাওয়া যায়। তো আমি ব্যাপারটি নিয়ে কোনো ভয় পাইনি, কিন্তু হঠাৎ করে আমার মাথায় আসলো যে এই ঘ্রাণটা তো আমার কাছে পরিচিত লাগতেছে, এটা অন্য কেউ কখনো এই আতর বা এই ঘ্রাণটা ইউজ করেনি, ফ্রেগনেন্টটা ইউজ করেনি আগে। তখন আমার মাথায় একটা জিনিস হঠাৎ করে ঢুকে যায় আমার নিজের অজান্তেই, যে আমি ভাবতে থাকি হয়তো বা আমার রুমে অন্য কেউ আছে যাকে আমি দেখতে পারতেছি না। আপনারা হয়তো বুঝতে পারতেছেন। তো আমি এই জিনিসটা ভাবার কারণে তখন আমি একটু ভয় পাই, কারণ তখনও কেউ আসেনি, কোনো মুসল্লি আসেনি আমাদের রুমে। এবং আমি হাঁটতে চাচ্ছিলাম না, কারণ আমি ভাবছিলাম আমি অলরেডি ভেবে নিয়েছি যে আমার রুমে কেউ আছে, এই কারণে আমি হাঁটতেছি না, যে যদি আমি হাঁটিয়ে যদি ডিস্টার্ব হয় হয়তো বা কিছু হয়ে যেতে পারে। এজন্য আমি আমার পড়ার টেবিলের উপরে বসে পড়ি। আমি হাঁটাহাঁটি করি না। তার প্রায় 2-3 মিনিট পরে আমাদের রুমে যে নামাজ পড়াতো যে ইমাম, কাশ্মীরের একটা ছেলে, সে আসে। আমি দরজা খুলে দেওয়ার সাথে সাথে সে বলে যে ওয়াও, অনেক সুন্দর ঘ্রাণ তো আমি জাস্ট হেসে দিয়ে বলি যে চলো আমরা সুন্নত পড়ি। আমি তার সাথে কোনো কিছু শেয়ার করিনি ওই দিন। এরপরে এটা নিয়ে আর কাউকে কোনো কিছু বলাও হয়নি। আজকে আমি সর্বপ্রথম এই জিনিসটা শেয়ার করতেছি। আর এটা খুব বেশি ভয়ঙ্কর না, কিন্তু আমি আসলে শেয়ার করতেছি কারণ আমার সাথে অন্যান্য মানুষের মতো কোনো ভয়ঙ্কর কোনো কিছু ঘটে নাই, আলহামদুলিল্লাহ। আমি এর জন্য অনেক খুশি, আশা করি ঘটবেও না। কিন্তু এই জিনিসটার আমার কাছে একটু ব্যতিক্রম লেগেছিল এবং আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, এই জন্য আমি শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকুন। যাব আমাদের পরবর্তী অতিথির কাছে তার ঘটনা শোনার জন্য। আপনার নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। সাব্বির, আমি হায়দ্রাবাদ থেকে আসছি। জি,
তো আমি মিলে ঘটনা বলবো হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ঘটনা। হুম তা আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে মুন্সিগঞ্জ, ফয়সাল বাড়ি ওখানে। তো ওরা চলে যাচ্ছে ঈদের 2 দিন আগে। তোর মা দাওয়াত দিয়ে যায় যে আমাদের বাড়ি যেতে হবে। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা সচেতন ফ্যামিলি যাব, বাসে করে যাব। হুম কিন্তু একটা কারণ, বিশেষ কারণে ওরা যেতে পারে না। তো আমার ফ্রেন্ড শাকিল, ওর বাইক আছে, তো ওরা কেউ না যাওয়ার কারণে আমি আর শাকিল যেতে হয়। তো সাধারণত আমাদের পরদিন সকাল আমরা 10টার সময় ঘুম থেকে উঠে 12টার সময় রওনা দিই। তো আমাদের ফসল ফোন দিয়ে বলছিল যে আমাদেরকে সকাল সন্ধ্যা 6টার মধ্যে উপস্থিত থাকতে হবে, হ্যাঁ, কারণ গ্রামের রাস্তাঘাট খুব ঝামেলা হতে পারে, যে কোনো ঝামেলায়। তো আমরা 12টার সময় রওনা দিই। তো কিছু দূর যাওয়ার পরেই, যাত্রাবাড়ি পার হওয়ার পরে আমাদের ফোন আসে যে আমাদের নারায়ণগঞ্জ যেতে হবে। তো বিশেষ একটা কারণে আমাদের নারায়ণগঞ্জ যেতে হয়। তো ওখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় পাস হয়ে যায়। তো ওখান থেকে আমরা যখন ফেরত আসি তখন 6টার সময় ব্রেক করি। তো মেঘনা ব্রিজ পার হলাম। মেঘনা ব্রিজ পার হয়ে কিছু দূর যাওয়ার পরই ভবের চর বাজারের নাম হচ্ছে ভবের চর, হাটের ডান পাশে। তো ওই যে সিজনালি ঈদ সিজন ছিল বলে কিছু দোকানপাট বন্ধ ছিল, আবার কিছু দোকানপাট খোলাও ছিল। তো আমরা এক চাচা দোকানদার ছিল যে হচ্ছে চা বানাতো। তো ওনার কাছে গেলাম, ওনার জিজ্ঞেস করলাম যে চাচা যে গ্রামে যাবো ফয়সাল, ওই গ্রামের নাম হচ্ছে মাথাভাঙ্গা গ্রাম। তো বললাম চাচা এখান থেকে আপনাদের রাস্তাটা? যে হ্যাঁ এইখান থেকে রাস্তা, সাবধানে যান। তো আমরা কিছু যাওয়ার পরই আমাদের বাইকটা হেলতে দুলতে থাকছিল, মানে উপনিষ হতে যাচ্ছিল। তো পিছন থেকে তাকে দেখলাম যে আমাদের বাইকের পিছনের চাকাটুকু লিক হয়ে গেছে। তো সামনে একটি ছোট একটা বাজার ছিল, তো ওখানে একটা ওয়ার্কশপ খোলা ছিল। সে কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দিবে। তো অনেক রিকোয়েস্টের ফলেই সে ঠিক করে দেয়। তো ওখানে আমাদের আধা ঘন্টা লেট হয়ে যায়। তো ওখানকার যে ঠিক করে দিয়েছে দোকানদার ওয়ার্কশপের, তো উনি বললো যে ভাই সাবধানে যান, আর ডানে বামে তাকাবেন না। তো আমরা কি জিজ্ঞেস করতে যাব, তিনি কোনো উত্তর দিলেন না। তো সাধারণত আমরা তো বাইক চালু করলাম। কিছু দূর যাওয়ার পর একটা লোহার ব্রিজ পার হলাম। লোহার ব্রিজ পার হওয়ার পরে আমাদের একটা ছোট একটা বাজার পড়ে। ওখান থেকে আমার বন্ধু শাকিল, ও মাথায় হেলমেট ছিল, ও খেয়াল করেছে বিষয়টা যে সামনে একজন বড় লোক একটা বেঞ্চের মধ্যে বসেছিল। তার চোখগুলো ছিল সাদা, মোটরসাইকেল হেডলাইটের আলোতে দেখা যাচ্ছিল চোখগুলো সাদা হয়ে আছে। তো আমার বন্ধু শাকিল আবার ভূতে বিশ্বাসী নয়, সে এগুলো কোনো তোয়াক্কা করেনি। সে সাধারণত মোটরসাইকেলটা তার বড় লোকটা গিয়ে সামনে গিয়ে রাখে। তো বড় লোকটা বেস্ট এরকম ছিল, গ্রামের সাধারণ মানুষের মতোই, লুঙ্গি পরা, তারপর সেন্ডুগেঞ্জি পরা, গলায় গামছা বাঁধা, সে মাথা নিচু করে বসেছিল। তো আমরা গেলাম, তার সামনে গিয়ে থামালাম। তো শাকিল জিজ্ঞেস করলো চাচা মাথাভাঙ্গা গ্রামের রাস্তাটা কি এদিক দিয়ে? তো তিনি 1 মিনিট পর মাথা উঁচু করে বললেন যে আপনারা কোথা থেকে আসছেন? তো আমরা বললাম যে চাচা আমরা ঢাকা থেকে আসছি, আমরা ফ্রেন্ডের বাড়িতে যাবো, মাথাভাঙ্গা গ্রাম থেকে এদিক দিয়ে কিনা। তো তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে হ্যাঁ এদিক দিয়ে। এই কথা বলে তাই সে আর কোনো আমাদেরকে প্রশ্ন করার সুযোগ না দিয়েই সে উল্টা পথে হাঁটা শুরু করলো। অর্থাৎ আমরা যে রাস্তায় যাবো তার উল্টো দিকে হাঁটা শুরু করলো। তো আমার ফ্রেন্ড শাকিল ডাক দিতে গেল, বাট সে কোনো তোয়াক্কা করলো না, সে তার মতো হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ রাস্তাগুলো খুব ভাঙা ছিল, তো আমরা আস্তে আস্তে চালাচ্ছিলাম। তো কিছু দূর যাওয়ার পরে আমাদের রাস্তা একটু ভালো হয়ে যায়। তো আমার ফ্রেন্ড শাকিল সে বাইক স্পিডে চালায়। হঠাৎ করেই রাস্তার মাঝখানে, রাস্তার সাইডেই কেউ এসে দাঁড়ায়, হাত দিয়ে ইশারা দেয় যে কেউ এসে দাঁড়ায়। সাদা কাপড় পরা বলতে ওই যে লুঙ্গি সেন্ডুগেঞ্জি, মাথায় গামছা, কিছু দাড়ি ছিল সাদা সাদা, উনি এসে দাঁড়ায়। তো এটা খেয়াল করে আমার বন্ধু শাকিল, কারণ তার মাথা হেলমেট ছিল, চোখ ঢাকা ছিল, কোনো সমস্যা নেই, বাট সেই রাতে খুব বাতাস ছিল, আমি চোখ বন্ধ করে রেখেছিলাম। তো হঠাৎ বাইক ব্রেক করার কারণে আমি থেমে যাই, মানে হঠাৎ থেমে যায় বাইকটা। তো আমি সামনে তাকায় দেখি যে দুজনের সামনে তাকায় দেখি যে সেই বুড়ো লোক দাঁড়িয়ে আছে। তো আমরা আবার দুজনের দিকে তাকানোর ফলে কিছুক্ষণ তাকিয়ে রইলাম অবাক দৃষ্টি যে কি হলো এটা। আমরা যখন আবার সামনে তাকাবো দেন দেখি বুড়ো লোকটা উধাও হয়ে গেল। বুড়ো লোকটা জায়গায় নেই। আমরা ডানে বামে তাকালাম, কোনো জায়গায় পেলাম না। তো হঠাৎ দেখি শাকিলের হাত পা কাঁপা শুরু করছে। শাকিল বলতেছে বন্ধু তুই চালা বাইকটা, আমি চালাতে পারবো না। তাই বললাম বন্ধু আমারও বুক কাঁপতেছে, আমিও চালাতে পারবো না, তুই চালা নিয়ে যা। তারপর আমি ফয়সালকে ফোন দিলাম। ফয়সালকে ফোন দিয়ে বললাম যে বন্ধু তুমি তোমার বাড়ির সামনে দাঁড়াও, আমরা আসতেছি। তো বাইকটা আবার স্টার্ট করলো, কিন্তু বাইকটা চালানোর সময় ঠিক আমাদের 5 মিনিট লেগে যায়। কিন্তু 5 মিনিট লাগার ফলেও শাকিল এমন ভাবে বাইকটা চালাচ্ছিল যে প্রায় ঘন্টাখানেক ধরে চালাচ্ছে, এত আস্তে আস্তে চালাচ্ছিল, মানে তার হাত কাঁপতেছে, পুরো বাইকটা কাঁপতেছে।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি ঘটনা শেয়ার করবেন তিনি স্টুডিওতে আসতে পারেনি, তিনি ইমেইল করেছেন আমাদেরকে। আমি তার ইমেইলটাই তার মতো করে আমরা পড়ে শোনাবো। তো আমাদেরকে দেখতে পাচ্ছি যিনি লিখেছেন, তিনি লিখেছেন যে হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই এন্ড মাসুম ভাই, আশা করছি ভালোই আছেন। আমি ভূত এফএম এর রেগুলার শ্রোতা। আমার সেমিস্টার ফাইনাল চলার কারণে আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব না, এবং আমি দুঃখিত যে প্রাইভেসির কারণে আমি আমার পুরো পরিচয় দিতে পারছি না। আমি বর্তমানে একটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটির 3য় পর্বে অধ্যয়নরত। আজকে আমি আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার ঘটনাটি একটু বড়, আশা করি পুরো ঘটনাটি পড়ে শোনাবেন। আমার ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো কোনো একটি ঘটনা নয়, এটি আসলে অনেকগুলো ঘটনার সমষ্টি বলতে গেলে। আমি একদম ছোটবেলায় ঘটনা দিয়ে শুরু করি। তখন আমি পড়ি ক্লাস 1-এ। আমাদের বাসার সামনে একটি ছোট মাঠ ছিল, যেখানে আমরা বন্ধু বান্ধব মিলে ক্রিকেট খেলতাম। একদিন খেলার মাঝে আমি আউট হয়ে যাই, ফলে ব্যাটটা পরের ব্যাটসম্যানকে দিয়ে স্ট্যাম্পের পেছনের দেয়ালে হেলান দিয়ে পরের ম্যাচের জন্য ওয়েট করতে থাকি। প্রায় 3-4 মিনিট হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। আমার কেন যেন মনে হচ্ছিল যে কোনো নরম পেটের উপরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। আমি ভেবেছিলাম পেছনের দেয়ালে মোষের কলোনির কারণে এরকম হতে পারে, এবং তাই তো এতটা পাত্তা দেয়নি প্রথমে। পরে মনে হওয়া শুরু হলো যে নরম জিনিসটা একটু ওপর নিচ হচ্ছে, যেমনটা মানুষ নিঃশ্বাস নিলে হয়। এবার আমি একটু ভয়ে পেছনে ঘুরে আমার গায়ের নিচের কোনো পোকামাকড় পড়লো কিনা তাই দেখি। পেছনে ঘোরার সাথে সাথে আমি উল্টে মাটিতে পড়ে যাই। দেখি যে দেয়ালটা আমার থেকে মিনিমাম 4-5 হাত দূরে ছিল। যখন আমি অন্য কিছুর উপরে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম, সেই দেয়ালটা মনে করে, অর্থাৎ আমি যেটাতে হেলান দিয়েছিলাম সেটা, অর্থাৎ উনি যেটাতে হেলান দিয়েছিলেন সেটা তো কোনো দেয়ালই ছিলই না। দেয়ালটা বেশ 4-5 হাত দূরে ছিল। আমার কাছে বলতে গেলে তখন শুধু আমার সমবয়সী একজন বন্ধু দাঁড়িয়েছিল, যে কিনা তাও কমপক্ষে 8-10 হাত দূরে দাঁড়িয়ে আছে উইকেট কিপার হিসেবে। আমি অদৃশ্য কার বা কিসের ওপর এতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি আজও জানি না। এর পরের ঘটনায় যাচ্ছি। এটা শুধু আমি না, আমার পুরো ফ্যামিলি ফেস করে। আমার বাবা পেশায় একজন ডক্টর, হয়তোবা ওনার কারণেই আমাদের মাঝে ভূত, জিন বা প্যারানরমাল কোনো বিষয় নিয়ে বিশ্বাসের চাইতে বৈজ্ঞানিক যুক্তিটাই বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে। আমি ঘটনায় আসি। আমরা তখন আগের বাসাটি ছেড়ে দিয়ে নতুন বাসায় উঠি। বাড়ির সামনে বড় একটি মাঠ ছিল, মাঠটি ঘেরা ছিল বাউন্ডারি ওয়াল দিয়ে, ফলে কেউ ঢুকতে পারত না। মাঠের আকৃতি ছিল একটা ফুটবল ফিল্ডের মতো। আমাদের বাড়ির সাথে কয়েকটা ছোট লিচু গাছ, তারপরে ওই মাঠ, তারপরে বাড়ির মেইন গেট। এই বাড়িটা নিয়ে আমি আর আমার ভাইয়া অনেক খুশি ছিলাম ঘটনা শুরু হবার আগ পর্যন্ত। মাঝে মাঝে বলে রাখা ভালো যে আমার বড় ভাইয়া আমার থেকে 3 বছরের বড়। প্রথম দিকের ঘটনাগুলো এতটা আহামরি ছিল না। আমি মাঝে মাঝে দেখতাম বাড়ির ভেতরে এক সাইড থেকে আরেক সাইডে সাদা স্বচ্ছ পর্দার মতো কিছু দ্রুত চলে যেত, আর দেখতাম যে বাড়ির সামনে লিচু গাছের নিয়ে সাদা কিছু দাঁড়িয়ে আছে, লিচু গাছের নিচে সাদা কিছু দাঁড়িয়ে আছে, তাকাতেই খুব দ্রুত চলে যেত। একটা ঘটনা দিনের মাঝে এতবার ঘটতো যে কিছু মনেও হতো না, যে এগুলো দেখলে মানে খুব বেশি নর্মাল মনে হতো সবকিছু। একদিন আব্বুকে ভাইয়া বলে যে ভাইয়াও নাকি সাদা অভাবের মতো কিছু দেখে, ওটার দিকে তাকালেই খুব দ্রুত সরে যায়। আমি জানতাম না কিছু, কিন্তু ভাইয়া এগুলো দেখে এটা সম্পর্কে। আমি জানাই আব্বুকে যে আমার সাথেও ব্যাপারটা ঘটে। আব্বু ব্যাপারটা কানে নেন না, বলেন এইসব কিছু না। যেহেতু ভয় লাগতো না এটা নিয়ে, তাই মাথা ঘামানোর প্রশ্নই ওঠেনি আমাদের কারো। এরপর 6 মাস পরের কথা, রাতের খাবার খেয়ে আমরা উঠেছি মাত্র। আমি শুনলাম যে গেটের বাইরে থেকে দাদুর গলায় কেউ ভাইয়ার নাম ধরে ডাকছে। আমি ভাবছিলাম যে হয়তো ভুল শুনছি, কিন্তু ওদিক থেকে ভাইয়া বলে উঠলো, আচ্ছা আমার নাম ধরে দাদু ডাকছে না? আমি তখন বললাম, আমিও শুনছি ডাকটা, একবার না কয়েকবার শুনছি। আবার
আমরা যদি শুনে থাকি তাহলে অবশ্যই আম্মুরও শোনার কথা। আব্বুকে বললাম আমার কথাটা, মেইন গেট থেকে কেউ এসেছে নাকি এটা চেক করার জন্য। বলার সাথে সাথে আব্বু বলে দরকার নেই বাইরে যাবার। যথারীতি বিষয়টা ইগনোর করা হয়ে গেল। বাই দ্য ওয়ে, বলে রাখা ভালো, এই ঘটনার বছর খানেক আগে আমার দাদু মারা গিয়েছিলেন। এসবের কি কারণ আমি জানি না, কিন্তু বাড়ি ছাড়ার কিছুদিন আগে আমরা জানতে পারি যে বাড়ির সামনের মাঠের কর্নারে নাকি অনেকগুলি অস্থি পাওয়া যায় এবং এখানে যেটা ব্যাপারটা ঘটেছিল অনেক আগেই বলতে হবে যে অনেক লাশগুলো যুদ্ধেরও আগের বলে মনে করা হয়, কারণ যুদ্ধের সময় জায়গা ছিল পুরো জঙ্গল, আর যুদ্ধের সাথে সম্পর্কিত হলে আশেপাশের কিছু জানার কথা ছিল বা বধ্যভূমি হিসেবে পরিচিতি লাভ করার কথা ছিল। এই লাশের সাথে কি সম্পর্ক ঘটনার তা জানি না, কিন্তু সবাই লাশের কথা উল্লেখ করে বলে আমিও করলাম। যেমনটি আমি বলেছি যে আমার কোনো ঘটনা একটি ঘটনা না, এখানে অনেকগুলো ঘটনার মতন। তাই পরের ঘটনায় যাচ্ছি। আমার বাসা ছেড়ে নতুন বাসায় উঠি। এটা বলতে গেলে একটা অ্যাপার্টমেন্ট, একটা ফ্লোরে 2টা করে ইউনিট। আমাদের পাশের ইউনিটে একটা ফ্যামিলি থাকতো। তো যাই হোক, আমরা নতুন বাসায় ওঠার পর ভালোই যাচ্ছিল দিনগুলো। আমাদের ফ্ল্যাট ছিল টপ ফ্লোরে। ভেতরে বেশি আলো আসার জন্য বাসার ছাদের মাঝে একটা বড় গ্রিল দিয়ে ঘেরা ছিল। লাইট পাসিং পিভিসি শীট দিয়ে তৈরি করা একটা ফাঁকা জায়গা ছিল। আমরা 2 ফ্ল্যাট মিলেই শেয়ার করতাম ওই ভেন্টিলেটরটা। একদিন রাতে 2টার দিকে আমাদের ঘুম ভেঙে যায়। কি যেন ওই ভেন্টিলেটরে খুব জোরে কিছু দিয়ে বাড়ি দিচ্ছে। 2 ফ্ল্যাটের সবার ঘুম ভেঙে যায়। সবাই মিলে ভেন্টিলেটরের কাছে আসার পরেও শব্দটি চলতেই থাকে। আমরা নিচ থেকে চিৎকার করি যে কে শব্দ করছে, কোনো জবাবই আসে না। একসময় খুব বিরক্ত হয়ে ছাদের চাবি নিয়ে যাওয়া হয়, এবং বলে রাখা ভালো যে ছাদে গেট বন্ধ ছিল, আর চাবি শুধু আমাদের 2 ফ্যামিলির কাছেই থাকতো। আমরা শব্দ শুনতেই ছাদে যাই। গেট খোলার সাথে সাথে শব্দ বন্ধ হয়ে যায়, আর ছাদে গিয়েও দেখি কেউ নেই। চারিদিকে দেখা হলো, কেউ নেই। এত দ্রুত কিভাবে পালাবে জানা নেই, কারণ ছাদের গেট খুললেই চোখের সামনে ভেন্টিলেটর, আর ছাদটাও বিশাল। ধরলাম যে কেউ দৌড়িয়ে পালিয়ে গেল, কিন্তু গেলটা কই? চোরের তো উঠতে পারার কথা না, বা ফ্ল্যাশের মতো স্পিড থাকার কথা না। আর প্রথম কথা হলো যে চোর তো নিঃশব্দে কারো বাড়িতে ঢোকার কথা না। বাড়ির বাইরে ঘুম থেকে তুলে চুরি করার মাঝে কোনো যৌক্তিকতাও নেই। আর এই ঘটনাটি কয়েকবার ঘটে। পরের বার একই রকম শব্দ হলে সবাই ভেন্টিলেটরের নিচে এসে দাঁড়াতো। কেউ দেখতো যে ছাদে, কিন্তু কেউ ছাদে যাওয়ার আর সাহস করেনি। এই বাড়িতে কয়েকবার যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে যে রান্নাঘরের জিনিসপত্র নিজে নিজে পড়ে যেত এক থেকে। একদিন আম্মুর সাথে রান্নার ঘরে কি যেন একটা নিয়ে কথা বলছিলাম, হঠাৎ পেছনে রাখা পাতিল দেয়ালের সাথে খুব জোরে ধাক্কা খেয়ে বেশ উঁচু থেকে মাটিতে পড়ে যায়। আমি বিষয়টা আসলেই হতচকিত হয়ে যাই, এবং আম্মু বলল যে এটা কিছু না, অনেকবারই নাকি এভাবে মাটিতে পড়ে গেছে। আমি বিষয়টি আসলেই হতচকিত হয়ে যাই। আম্মু বলল যে এটা কিছুই না, অনেকবারই নাকি এরকম হয়েছে। এবং ওই বাড়ির আরেকটা ঘটনা বলি। আমি আমার ভাইয়া ছোটবেলা থেকেই একসাথে ঘুমাতাম এক বেডে, কিন্তু ভাইয়ার এইচএসসি এক্সামের আগে আমি রুম চেঞ্জ করি, আমি গেস্ট রুমে চুজ করি। আমার মা অনেক রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমাকে শুধু একবার বললেন যে গেস্ট রুমে ঘুমাতে পারবো নাকি একা একা। আমি ভাবলাম যে নিজের রুমে টিভি আছে, তার উপরে আম্মু অনেক রাত পর্যন্ত জেগে থাকে ভাইয়ার পরীক্ষার জন্য, ভাইয়াও 3টা-4টার আগে ঘুমোতে যায় না, এটাতে কারো কিভাবে সমস্যা হতে পারে। মজাতেই রাজি হয়ে গেলাম গেস্ট রুমে। হঠাৎ এক রাতে ঘুম ভেঙে যায় আমার। কি যেন বিছানায় খুব জোর জোর ঝাঁকি দিচ্ছে। আমি ভূমিকম্প মনে করে দৌড়িয়ে ভাইয়ার রুমে যাই। দেখি ভাইয়া স্বাভাবিকভাবে পড়ছে, এবং আমি বলি যে কোনো ভূমিকম্প হয়েছে নাকি? ভাইয়া বলল যে না, ভূমিকম্প তো হলে টের পেতাম, কিন্তু খাট যেভাবে কাঁপছিল এভাবে ভূমিকম্প হলে হয়তো বাড়িটাই ধুলোয় মিশে যেত। কিন্তু এটাই শেষ ছিল না, এরপরে আরো 15-20 বার একই ঘটনা ঘটেছে, এবং পরবর্তী 1 বছরেই ঘটেছে ওই রুমে। ঘুম ভেঙে যেত, একটু ভয় লাগতো ঠিকই, কিন্তু টিভিটা অন করে আমরা সেটা থেকে রেহাই পেতাম আর কি।
টিভিটা অন করে আছে এবং 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 আমরা ঘুমিয়ে যেতাম। অন্য একদিন রাতে আমার ঘুম ভেঙে যায় প্রচন্ড শব্দটা এত জোরে ছিল যে আমি প্রায় মশারি ছিঁড়ে বেরিয়ে যায় এসেছিলাম রুম থেকে। শব্দটা এত জোরে হয়েছিল যে কানের পর্দায় তালা লেগে গিয়েছিল আমার। শুধু একটা ভোঁ ভোঁ চিঁচি শব্দ শুনছিলাম আমি, এবং আমি ভেবেছিলাম যে রাস্তায় হয়তো কেউ বোমা ফাটিয়েছে, কিন্তু যথারীতি অন্য রুমে গিয়ে দেখি সবাই ঘুমিয়ে মগ্ন এবং কোনো ধরনের কোনো শব্দের ব্যাপার তারা শোনেনি। পরে আরেকটা ঘটনায় যাই, তখন সকালবেলা 10টা বাজে এবং রোজার ভিতরে একদিন ভাইয়া পাশের রুমে পড়ছিল, আমি টিভি দেখছিলাম, আম্মু বুয়াকে নিয়ে ডাইনিং রুম পরিষ্কার করছিল, আমি ডিসকভারিতে একটা শো দেখছিলাম এবং সোফায় বসছিলাম। হঠাৎ শুনলাম খুব জোরে কেউ কোন একটা সোফাকে রুমের মেঝেতে ঘষা দিতে দিতে দেয়ালের দিকে ছুঁড়ে দিল। আমার সামনেই সব আওয়াজ ছিল, আমি কোনো সোফা নড়তেও দেখি নাই, ঘষা খেয়ে দেয়ালে ধাক্কা লাগাতো দূরের কথা এবং দূরের ব্যাপার। এবং ইনস্ট্যান্টলি খুব রুম থেকে দৌড়িয়ে বের হয়ে ভাইয়া রুমে ঢুকলাম আমি, এবং ভেবেছিলাম যে রুমে কোনো কোনো ধরনের কোনো সাপ ঢুকেছে, কারণ আমি সাপের উপর একটা শো দেখছিলাম। আসলে ভূতের কনসেপ্টটা কখনো মাথাতেই আসেনি। আর FM, the night comes alive with Graminphone. চলে যায় ঘটনায়। তখন ওই 65 সাল হবে, 1965 সাল হবে। আমি 5-6 বছর বয়স তখন আমার, একেবারে ছোট, কিন্তু কাহিনীগুলো এখনো আমার চোখের সামনে ভাসে। সারা দেশ জুড়ে ভীষণ মহামারী, হ্যাঁ, পুরা জনপদ একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কবর দেওয়ার পর্যন্ত জায়গা থাকছে না, এমন অবস্থা। মানুষ মরছে কলেরা আর গুটি বসন্ত একসাথে। বলে রাখা প্রয়োজন যে কলেরা কি গুটি বসন্তর ভ্যাকসিন তখনও হয়নি আবিষ্কার। হ্যাঁ, তা আমাদের গ্রামে থেকে হঠাৎ শুরু হলো মহামারী। আমাদের গ্রামে আরম্ভ হলো, পুরা ইউনিয়ন, পুরা থানা পর্যায়ে চলে গেল, ডিস্ট্রিক্ট পর্যায়ে পুরা মহামারী ছড়ায় পড়ছে। হ্যাঁ, গুটি বসন্ত আর কলেরা। আচ্ছা, এমন অবস্থায় ওই সবার মুখে শুধু ভয় আর ওই আলোচনা। একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উলা বিবি। জি, ঘটনাটা হচ্ছে, ব্যাপারটা হলো উলা বিবি নিয়ে। তো উলা বিবি এক এক অঞ্চলে এক এক রকম, কেউ বলে উলা বিবি, কেউ বলে পাঁচুয়ে পাওয়া, আঞ্চলিক ভাষায় বলে, জুজু বুড়ি বলে কেউ, এরকম। কিন্তু ব্যাপারটা হচ্ছে মহামারীরই একটা রূপ, ভয়ঙ্কর একটা রূপই হচ্ছে ওটা। আমার যা আইডিয়া এখন আমি বুঝতে পারি। তখন ওই মানুষ আলোচনা যে উলা বিবিটা, একজন বলে উলা বিবি দেখতে অনেক লম্বা, হাতে ঘোমটা দিয়ে, হাতে লাঠি আছে, সাদা পোশাক, সাদা শাড়ি পরা, ঘোমটা দিয়ে আসে আস্তে আস্তে হাতে লাঠি নিয়ে। আবার অনেকে বলে উলা বিবি দেখতে খাটো এবং কালো, ঘোমটা দিয়ে, হাতে লাঠি আছে, কেউ তার মুখটা অবয়ব দেখে নাই। আবার এমনও আছে যে অনেক মুরব্বী তখন যারা বয়স্ক ছিলেন তারা বলছে মেঘের ভিতরও নাকি উলা বিবির স্পষ্ট দেখা গেছে, অনেকেই দেখছে মেঘের ভিতর পুরা একটা উলা বিবি, ওই রকম ঘুমটা দিয়ে, হাতে লাঠি। হ্যাঁ, এইটা নিয়ে সারা গ্রাম জুড়ে মানুষের গবেষণা এবং আলোচনা এক জায়গা হয়, দিনের বেলা হয়ে এটা নিয়ে আলোচনা। কিন্তু সন্ধ্যার পরে গ্রাম একেবারে নিস্তব্ধ, যে যার বাসায় চলে যায়, ঘরে দরজা দিয়ে কুরআন তেলাওয়াত করে। হ্যাঁ, এই হলো ব্যাপার। সবার মধ্যে একটা আতঙ্ক, ভীষণ চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে সবার চোখে মুখে। এমত অবস্থায় রাত্রি হওয়া মাত্র শোনা যায় আজানের শব্দ, দূরের থেকে ভাসে আসতেছে, আলামান ইয়া আল্লাহ ইয়া দাফেউল বালা, এরকম আজান। পাগল একটা লাঠি হাতে এ পাড়া তো পাড়া ঘুরে বেড়াচ্ছে, হাঁক সারিয়ে বেড়াচ্ছে, হক মওলা আল্লাহু আকবার করে এরকম চেঁচায় বেড়াচ্ছে আমাদের গ্রামের একটা পাগল। হ্যাঁ, আমাদের বাড়িতে প্রতি বাড়িতে 2জন 3জন 4জন আক্রান্ত। আমাদের বাড়িতেও তখন আমি, আমার মেজ ভাই আর আমার আব্বা, 3জন আক্রান্ত। আমাদের শরীর পচে দুর্গন্ধ হয়ে গেছে, এমন অবস্থা, বাঁচার কোনো সম্ভাবনাই নেই। তা আমার দাদুজান ছিলেন
আমাদের অবস্থা তখন ছিল, বেশ ভালো ছিল পারিবারিক অবস্থা। তা চিকিৎসাও চলতো খুব ভালো রকম, সেই হিসাবে আমাদের মোটামুটি আমরা একটু ইয়েতে ছিলাম। কিন্তু যারা একেবারে গরিব ছিল তারা আর হইলে আর তাদের বাঁচার অবস্থা নেই, ছিল না। কেউ কানা হয়ে যেত, কেউ মানে মুখে দাগ গর্ত বিভিন্ন এখনো আছে আমাদের ওই জায়গা, সব ওই যাদের হয়েছিল এখনো তাদের বান্না আছে। একজনের নাম সে ভিক্ষা করে বেড়ায়, 2 চোখ কানা। জজ মিয়া আছে ওই রকম কানা। তো এরকম সব ডিফেক্টিভ হয়ে যায়। তা দাদাজানের অশেষ ইয়েতে দাদাজান ছিলেন একজন আলেম, বড় মাপের আলেম। উনি ইয়ে করাচ্ছেন, ওই নামাজ পড়াইতেন, ইমামতি করতেন মসজিদের। হঠাৎ একদিন এর ভিতরে একদিন শোনা গেল যে দৌড়ায় আসলো দাদাজান মাগরিবের নামাজের ইমামতি করে মুসল্লিদের নিয়ে বেরোইছেন মসজিদেতে। বেরোনো মাত্র সেই পাগলটা হাঁক ছাড়তে ছাড়তে দৌড়ায় আসলো যে আপনারা সবার বাড়ি চলে যান, উলা বিবি ঢুকে গেছে গ্রামে আমাদের। দাদাজান জিজ্ঞেস করলেন তুমি কিভাবে বুঝলে? সে বললো যে আমি দেখলাম যে নদীর চর দিয়ে বালুর ভিতর দিয়ে লম্বা, বিরাট লম্বা শাড়ি পরা, ঘুমটা দিয়ে হাতে একটা লাঠি, আস্তে আস্তে হাঁটে আসতেছে, উঠে আসতেছে নদীর চর দিয়ে। আমাদের বাড়ির পশ্চিম পাশে নদী ছিল ওটা দিয়ে। তখন দাদাজান বললেন যে আপনি আর মুসল্লিদের বললেন আপনারা সবাই বাড়ি চলে যান, যার যার ঘরে যায় দরজা দিয়ে জোরে কুরআন শরীফ তেলাওয়াত করেন। আর আমিও বাড়ি গেলাম আমার বাড়িতে। তাই বলে দাদাজান চলে আসলেন। আসার পরে আমাদের যে রুম ছিল ওই রুমে আমরা যেখানে থাকতাম সেখানে আব্বা, আমি আর ভাই আক্রান্ত। আমাদের ওই পাশে বসে মেজো চাচা, সিজো চাচা, সবাই, ফুপু আম্মা সবাই কোরআন শরীফ তেলাওয়াত করতেন বসে, আর সেবা শুশ্রূষা করতেন। দাদাজান আসে তাড়াতাড়ি এসে বললেন যে তোমরা সব বেরোয় যাও, বেরোয় ঘরের 4 জন 4 কোনায় যাও, 4 কর্নারে যায় জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করো। হ্যাঁ, খুব জোরে জোরে, যে যত জোরে পারো। হ্যাঁ, এমন অবস্থা করতে করতেই আর দাদাজান লাঠি নিয়ে যায় বাইরে দাঁড়াইলেন একটা। মানে আমি তো তখন ছোট, আমি তো আর এগুলো পরে সব ঘটনায় শুনছি আর কি, আমি তো দেখতে পারি নাই, আমি তো অসুস্থ তখন। একটু পরে আওয়াজ আসলো পাশের বাড়ির থেকে, বিরাট জোরে কান্নার আওয়াজ। তারপরে খবর আসলো যে গহর মিয়া আর ওর ছেলে ছিল জজ মিয়া, এই 2 জন গহর মিয়া মারা গেছে। তখন আব্বা খুব করুণ সুরে বললেন যে গহর চাচা মারা গেছে, এখন আমাদের পালা, 2 সন্তান সহ আমার পালা। হ্যাঁ, তখন আম্মা সবাই সান্ত্বনা দিয়ে বললেন যে না, কিছুই হবে না ইনশাল্লাহ, তোমরা কোনো চিন্তা করে না তুমি। এমন বলতে হঠাৎ করে আওয়াজ আসলো যে দাদাজান জোরে জোরে বলছেন তুই যাবি কি না বল। তারপর মেয়ে কণ্ঠে ভাঙা ভাঙা গলায় বলছে আমি তো খালি হাতে যাইতে পারি না, আমার তো 2 জন নিতে হবে তোমাদের বাড়ি থেকে। দাদাজান বললেন যে একটাও তুই নিতে পারবি না, পিশাচিনী ডাইনি, হ্যাঁ, একটাও তুই নিতে পারবি না, তুই ঢুকে দেখ। তারপরে সে নমনীয় হয়ে গেল, নমনীয় হয়ে বলল তাইলে হুজুর আমি এখন কি করব, আমার কি করা উচিত? দাদাজান জোরে বললেন তোর কি করা উচিত তুই জানিস, আমার দিক দেখায় দেন ভাঙা ভাঙা কণ্ঠে, মেয়েলি কণ্ঠে, আমি কোন দিকে যেতে পারি। চারিদিকে গ্রাম মানুষ, জনপদ। উনি পূব দিকটা একটু খালি ছিল, মাঠ ছিল, দেখা দিলেন ওই দিকে যা। তখন ওই দিকের মাঠের ওই পারে ছিল আবার একটা হিন্দু মহল্লা। ওই যখন বললেন ওই দিকে যা, তখন সালাম দিয়ে সে চলে গেল। যাই একটু দূর যায়, ভীষণ দমকা বাতাস আসলো, দমকা বাতাসে ওইটা মিলায় গেল। মিলায় যাওয়ার পরে দাদাজান এসে কোরআন শরীফ, তোমরা কোরআন শরীফ পড়তে থাকো, আল্লাহ মনে হয় মুক্তি দিছে। হ্যাঁ, এমন করতে করতে একটু পরেই আবার সেই হিন্দু পাড়া থেকে উল্লধ্বনি কান্নার আওয়াজ। হ্যাঁ, তখন আবার বুঝতে আমাদের বাকি রইল না, সবাই বুঝলো যে হিন্দু পাড়ার থেকে কয়েকজন
ডাইনিটা শেষ করছে। হিন্দু পাড়াতেও তখন ছাড়াই গেছে। তারপরে এমন অবস্থায় আমাদের দাদাজান তো মোটামুটি সেবা শুশ্রূষা করার পরে আমরা সুস্থ হলাম। সুস্থ হওয়ার পরে তখন গ্রামের থেকে আস্তে আস্তে মনে করেন ওই মহামারীটা কমে আসতে লাগলো। পুরা গ্রাম তখন করা ছিল, বন্ধ তো আপনার করা ছিল। দাদাজান যিনি বলছেন তিনি হচ্ছেন নিজের চোখে এই ওলা বিবি যেটা বলছেন আপনি সেটা দেখেছেন। হ্যাঁ, আমার ধারণা ছিল যে উনি আসলে তখন বসন্ত ছড়িয়ে পড়ে, তা না, মানে কলেরা বা বসন্ত হওয়ার পরে তারপরে উনি আসেন। হ্যাঁ, কলেরা বসন্ত হওয়ার পরে আসে। পরে আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা, এটা কিন্তু সবাই জানে, যারা প্রবীণ তারা সবাই জানে যে ওরা, কেউ বলে ওরা 7 বোন, আচ্ছা কেউ বলে ওরা 5 বোন, কেউ বলে 2 বোন, ওরা ওই উলা বিবি। ওটা একটা আর কি মহামারীর রূপ। তা আমাদের গ্রামের চারপাশে দাদাজান বন্ধ করে দিছিলেন, তারপরেও সেটা কাজ হয় না। ওই বন্ধতে গ্রামকে গ্রাম ছড়াই গেছে, মানুষ জনপদ মরছে, কান্না মানুষেরা, একটা বিভীষিকা, সেটা না দেখলে ওইটা বোঝা যায় না। আমার কিছুটা এখনো স্মরণ আছে, একেবারে প্র্যাকটিক্যাল জিনিস, এটার ভিতর কোনো নাই। তারপরে এই উলা বিবি নিয়ে, তার উলা বিবি চলে গেল, গ্রামের থেকে আস্তে আস্তে সবাই সুস্থ হইতে লাগলো। এবং উনি মানে এই ওলা বিবি চলে যাওয়ার পর আর কেউ মারা যায় না? না, মারা যায়নি, এবং যারা ছিল সব ডিফেক্টিভ। আচ্ছা, সব কেউ স্বাভাবিক মানুষ ছিল না, বিভৎস এক একজনের রূপ চেহারা। এখন আমার মুখে দেখেন দাগ আছে, কিন্তু হালকা হালকা পক্ষে দাগ আছে।